গিল্টি কনসাস বলে একটা কথা হয়, বোঝো এটা? বোঝো? প্রিয়াকে বলছি, অ্যাকচুয়ালি তোমাদের সাবকনসাস মনে একটা জিনিস ভালো করে ঘেঁটে গেছে, সেটা হচ্ছে যে শ্বশুর বাবা খাবার পায়নি। কেন পায়নি? না, যেদিনকে ওই বাৎসরিক হচ্ছিল সেদিনকে যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে যেটা একটা করণীয় কাজ ছিল, যে রান্না হওয়ার পর তার পছন্দ অনুযায়ী যে খাবারগুলো রান্না হয়েছে সেগুলো সাজিয়ে সেগুলো একটা পাত্রে করে তার সামনে রাখা এবং পরবর্তীকালে সেটা আর কি ওই পুকুরের ধারে বা কোথাও রেখে দিয়ে আসা। ঠিক আছে, এইটা তোমরা করতে পারোনি এবং পরবর্তীকালে তুমি যখন আবার ওই কীর্তন সেবা দেওয়ার কথাটা ভাবলে এবং শুরুও হলো, কিন্তু সেই দিন ওই গপুকে খাবারটা দেয়া হয়েছিল, প্রথম জলখাবারটা, তারপরে কিন্তু যে ভোগটা রান্না হয়ে তোমার শ্বশুরকে আগে দেওয়ার কথা ছিল, মানে তোমরা ভেবেছিলে, সেটাও দিতে পারোনি। তো দুটো বাড়ি জিনিসটা মিস হয়েছে, সেই জন্য তোমার একটা গিল্টি কনসাস হচ্ছে বা সাবকনসাস মনে তোমার এটা ঘুরছে যে বাবাকে দেয়া হয়নি খাবারটা, এবং সেই জায়গা থেকে তোমার মনের মধ্যে একটা জিনিস ঘুরছে যে বাবা ক্ষুধার্ত, বাবাকে খাবারটা দেয়া হয়নি মানে বাবা ক্ষুধার্ত। কিন্তু আমি যতদূর জানি সেটা হচ্ছে যে এই যে ঘাট কাজের দিন যে পিণ্ডটা দান করা হয়, ঠিক আছে, জলের মধ্যে এরকম করে ফেলা হয়, আমি জানি না তোমাদের সেই নিয়মটা আছে কি না, এবং শ্রাদ্ধ শান্তির যে কাজটা করা হয় তাতেই তাকে খাবারটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আর পরবর্তীকালে তোমরা যখন বাৎসরিক করেছো সেদিনকেও শ্রাদ্ধেতে যেটা হয়েছে যে তিল ফিল দিয়ে যে খাবারটা দেওয়া হয় ওটাই বাবাকে দিয়ে দেওয়া হয়, ওটাই ওনার খাবার। ঠিক আছে, অর্থাৎ খাবার দাওনি এই কথাটা পুরোপুরি একমত আমি হতে পারছি না, জানি না অন্যরা কি ভাবছো বা অন্যদের কাছে কি কনসেপ্ট আছে আমার জানা নেই, বাট আমি এটাই জানি। রইল বাকি পিণ্ডদান। ঠিক আছে, আমি যতদূর জানি, আমি যেটুকুনি আমার বাড়ির লোকজনের কাছে থেকে শুনেছি, যে যদি মা এবং বাবা দুজনে গত হয়ে যান তাহলে গিয়েই গয়ায় পিণ্ডদান করা যায়। যদি বাবা চলে যান মা থাকেন তোমরা করতে পারবে না, যদি মা চলে যান বাবা থাকে তাহলেও করতে পারবে না, এটা শোনা কথা। ঠিক আছে, তো এগুলো তো বড়দের থেকে হয়ে এসেছে, আমি মানে যা শুনেছি সেটা বলছি, তার বাইরে কোনো কথা নেই। যেহেতু আমার মা এবং বাবা দুজনেই নেই, তাই জন্য এই কথাটা সবাই বলে যে আমাদের এখন পিণ্ডদান করে আসলে তাদের আত্মা শান্তি পাবে। ঠিক আছে, কোনো রকম কোনো কিছু নেগেটিভ কিছু আশেপাশে ঘুরবে না, এটা কারণ তাদেরকে তাহলে বলা হয় যে তারা স্বর্গের পথে এবার রওনা দিতে পারবে, আর না হলে তারা হয়তো আমাদের চারিপাশে ঘুরছে, এরকম বলা হয়। কতটা এর মধ্যে সত্যতা আছে কতটা কি আছে আমি বলতে পারবো না, এগুলো শুনে এসেছি তাই বলছি। তো সেই জায়গাতে গয়ার পিণ্ডদানের ব্যাপারটা হচ্ছে যদি দুজনেই চলে যান তাহলেই দেয়া যায়, একজন থাকলে আর একজন চলে গেলে সেটা করা যায় না, তাহলে ওই বাৎসরিক কাজ করে করে জল দেয়া, এবং সবথেকে বড় কথা হচ্ছে জল দেয়া মানে পুরো আর কি তোমার গোষ্ঠীর মানে যত আছে তাদের সবাইকে, যারা আর কি নেই আর ইহলোকে, তাদের সবাইকে জল দেয়া। ঠিক আছে, এটা শুনেছি। তো এইবার আমি এত কথা কেন বলছি, কারণ একটা অলৌকিক ঘটনা ঘটেছে বলে প্রিয়া হচ্ছে একটা ভিডিও করেছে, সেই ভিডিও থেকেই আমার এই বক্তব্য। এখানে প্রথমে একটা কথা বলি যে দেখলাম প্রিয়া আর প্রিয়ার বর দুজনে একটা কাজে বেরোচ্ছে, তো বড় বাচ্চাটাকে স্কুলে দিয়ে আর ছোট বাচ্চাটাকে কোনো কারোর কাছে রেখে, ওদের বাড়িতে যিনি আছে তার কাছে রেখে গেছে। তো আমি এটা মানে ঠিক অ্যাকসেপ্ট করতে পারি না, তার কারণ হচ্ছে যতই আমাদের কাজ থাকে হাজব্যান্ড ওয়াইফ, সেখানে যদি ওনার শাশুড়ি বাড়িতে থাকে আলাদা কথা, না হলে কোনো কারোর ভরসায় ছেলেপুলেকে রেখে চলে যাওয়াটা একটু বেশি ডেঞ্জারাস হয়ে যেতে পারে কোনো কোনো সময়। এত ছোট বাচ্চাকে রেখে চলে যাওয়া এবং একটা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে যাওয়া, মানে আমার মনে হলো যে এতটাও ডেসপারেট হওয়াটা ঠিক নয়। এবার দেখো কর্মসূত্রে বেরোতে হয়,
সেটা আমরা জানি, অনেকেই কর্মসূত্রে বেরোয় বাচ্চাদের রেখে। তো এখন তো জানো কলকাতা শহরে সিসিটিভি হ্যানা ত্যানা অনেক কিছু বাড়িতে রেখে যায়, তারপরেও অনেক ঘটনা ঘটে। তো সেই জায়গায় আমি বলবো না কেউ খারাপ, কিন্তু একটা ওইটুকুনি বাচ্চাকে রেখে চলে যাওয়াটা ঠিক নয়। আমার মনে হয় ওকে নিয়ে যাওয়াটাই উচিত ছিল। শুধু তাই নয়, ও শুধু চলে গেছে তাই নয়, তারপরে ওকে দেখা গেছে যে ও হচ্ছে আবার ওই একটা এতে ঢুকেছিল যেখান থেকে পার্পেলের প্রোডাক্টও কিনেছে সেগুলো। ও যদিও বলেছে যে ওর সমস্ত প্রোডাক্ট পার্পেলের আছে, কারণ ওগুলো হচ্ছে ও প্রমোশন ভিডিও শ্যুট করে পায়, অনেককে নাকি গিফটও করেছে। এবার ওর কাছে ফেস ওয়াশ ছিল না এবং কি কম্প্যাক্ট ছিল না মনে হয়, তো সেগুলো কিনতে গেছে। কেন, ওগুলোও প্রমোশন করে পেয়ে যাবে, তো তার জন্য ওখানে যেতে হবে এর কি মানে, এবং সেটা আবার দেখে ঠেকে মানে স্কিন টোনের সঙ্গে কি হয় না হয় সমস্ত কিছু করে তারপরে এসে ও এটা করেছে, এবং সেটা ও শ্যুটও করেছে। তাহলে বুঝতে পারছো কতটা সময় ও ছিল না বাচ্চাটার থেকে দূরে। তো এই জিনিসটা না আমার ঠিক অ্যাকসেপ্ট হয় না। এত ছোট বাচ্চাকে রেখে এমার্জেন্সি পিরিয়ডে কাজে গেছো, সেখান থেকে কাজ করে চলে আসবে এটাই স্বাভাবিক, তারপরে এগুলো এখানে ওখানে ঘুরে এটা কেনা ওটা কেনা করে সময় নষ্ট করার কোনো মানে আছে? কারণ বাচ্চাটা তো আগে, আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি তোমার বাচ্চাকে নিয়ে হওয়া উচিত। আমি এটা ঠিক অ্যাকসেপ্ট করতে পারলাম না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যেদিনকে তোমার বড় ছেলের সঙ্গে ঘটনাটা ঘটেছে সেদিনকেও তুমি বাচ্চাকে পড়তে দিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে বসেছিলে কেন? যতক্ষণ পড়ছে তুমি ওই ঘরে থাকতে, পড়া হয়ে গেলে তারপর বাচ্চাটাকে নিয়ে যেতে। এটা কি আশ্চর্যের ব্যাপার যে তুমি কারোর বাড়িতে গিয়ে ঠেকে আড্ডা মারার জন্য, হ্যাঁ অবশ্যই তোমাদের সময় টাইম পাস করার দরকার আছে, কারোর সঙ্গে গল্প করার দরকার আছে, তো বাচ্চা যখন পড়ছে একা কোনো মাস্টারমশাইয়ের কাছে, তারপর পড়া হয়ে গেলে বাচ্চাকে নিয়ে যাই না, কারোর ভরসায় তুমি আবার বাচ্চাকে রেখে চলে গেছো, তাও অত বড় একটা বাড়িতে, তোমাদের বাড়িটাতে, এবং ফাঁকা চারিদিকে ধুধু জায়গা, সেখানে বাচ্চাকে রেখে যাচ্ছ। বাচ্চা তো ভয় পেতেই পারে, সবে সবে ঘটনাগুলো ঘটেছে, তো এই অবস্থায় চলে গেছো। মানে আমি বুঝতে পারি না যে ইরেসপন্সিবিলিটি কোথা থেকে তোমাদের এত আসে, আমি তো এটা বুঝতে পারি না, মানে কী আশ্চর্য। আচ্ছা, এইবার প্রিয়ার একটা কথা যেটা ও লাস্ট পার্টে বলেছে সেটা আমি আগে বলে নিচ্ছি। সেটা হচ্ছে প্রিয়া বক্তব্য যে তোমরা আমাকে বলো আমি সব সময় উত্তর দিতে আসি, সব সময় বলতে আসি, হ্যাঁ আবার পুরনো কাসন্দি ঘাটছি, হ্যাঁ না তেনা বলছো। তো আমি অনেক দিন যেহেতু ভিডিও করিনি, আমার কাছে এই কথাগুলো জমে গেছে, আমাকে বলতেই হতো, কারণ আমার নামে দোষারোপ করা হচ্ছে, আমার নামে দোষারোপ করা হচ্ছে। এই সেই দোষারোপটা থেকে যেটা সত্যি ঘটনা সেটা তো আমাকে তুলে ধরতেই হবে, এটা ওর বক্তব্য, তাই জন্য আমি বলেছি। আচ্ছা, এইবার তোমার বক্তব্য সেই জায়গায় আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাটাক। আমি জানি না তুমি কাদের উদ্দেশ্যে বলেছো, কিন্তু তুমি কি বলছো যে আমাদের ভিডিওতে ভিউয়ার্সরা বলে, আর ভিউয়ার্সরা কোথা থেকে বলে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে শুনে এসে বলে। একদম নয়, অনেক ভিউয়ার্সরা নিজের থেকেই বলে, সেটা দেখে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে। এমন নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে বলে তোমার এখানে এসে কমেন্ট হয়েছে আর তারপরে তোমাকে বলছে, একদমই না। এমন অনেক হয়েছে যে তোমার ভিউয়ার্সরা তোমাকে আগে বলেছে, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করেছে। তাহলে তুমি কি বলতে চাইছো সমস্ত ভিউয়ার্সরা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে আর সেখান থেকে নিয়ে এসে তোমাকে বলে? তুমি একটা 4 লাখের চ্যানেল, তোমার ভিডিওর ভিউজ হয় তুমি নিজে বলছো 30, 40, 50, 60, 70, 1 লাখ পর্যন্ত, তো সেখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলিয়েও ওই ভিডিওতে ভিউজ হয় না, ওই ভিডিওতে ওই ভিউজ হয় না। তাহলে তোমাকে কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলে সেটা শুনে এসে তোমাকে বলে? একদম নয়। তুমি ভিউয়ার্সদেরকে এত ছোটো ভেবে দেখো না, তাদের যথেষ্ট আইকিউ লেভেল আছে এবং তারা বুঝেই তোমাকে আগে বলে কথাগুলো, তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে ভিডিও করে। কি আশ্চর্যের কথা, তুমি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোপ দাগা করে দিলে, এটা তো ঠিক নয়। আচ্ছা গেল, এবার তুমি বলছো যে আমাকে যদি বলো তাহলে তোমাদের শোনারও মানে ক্ষমতা রাখতে হবে, আমাকে বলে যাবে আর আমি চুপ করে থাকবো তা তো নয়। এই জন্যই তো তুমি প্রিয়া, মানে টিট ফর ট্যাট, মানে কিছু আমাকে বললে আমি তো এটার উত্তর দেব। তুমি নিজে বলছো তোমার কন্ট্রোভার্সি ভিডিও টাইটেল দিলে থাম্বনেল দিলে তোমার সেই লেভেলের ভিউজ হয় না, মানে তোমার যা নর্মাল ভিডিওতে ভিউজ হয় সেখান থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3-4 হাজার 7 হাজার ম্যাক্সিমাম ভিডিওতে বেশি ভিউজ হয়, তার বেশি হয় না। অতএব কন্ট্রোভার্সি দেওয়ার জন্য তুমি কন্ট্রোভার্সি দাও না,
কিন্তু তুমি এটা তো ভালো করে জানো যে তুমি যখনই কিছু তোমাকে কেউ বলবে আর তার রিটার্ন ব্যাক তুমি উত্তর দেবে, তাহলেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কন্টেন্ট পেয়ে যাবে। তাহলে যদি তুমি মনে করো যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর দয়া পরবশ হয়ে তাদেরকে কন্টেন্ট দেবে, হেল্প করবে, তাহলে ঠিক আছে, কারণ তোমার তো ভিউজ বাড়ে না। তোমার বক্তব্য অনুযায়ী তোমার এমনি নর্মাল ভিডিওতে যা ভিউজ হয় তার থেকে 5-7 হাজার ভিডিওতে ভিউজ বেশি হয়, তাতে তো তেমন কিছু ইনকাম তোমার হয় না, তাই না? তাহলে সেই 5-7 হাজার ভিউজের জন্য তোমার বলার কি দরকার? তোমার বক্তব্য আমাকে বললে আমি শোনাবই, তাহলে ভালোই তো। তোমাকে বললে তুমি যদি শোনাও, তাতে তোমার কতটা প্রফিট হচ্ছে জানি না, বাট আমাদের মতো চুনোপুটি চালানা ক্রিয়েটাররা যারা তোমাদেরকে বেঁচে খায় আর কি কন্ট্রোভার্সি করে, তাদের কিন্তু পেটটা চলে। তাদেরও তো মানে ডাল ভাত জোগাড় করতে হয়। তোমাদের মতো তো প্রমোশনাল ভিডিও বা ব্লগিং করে এত টাকা ইনকাম করতে তারা পারে না, তাদের অকাত নেই, লেভেল নেই তোমাদের মতো। তো তারা তো আর যাই হোক, তোমার এই কন্ট্রোভার্সিটা যেই তোমার থেকে পাবে, মানে তুমি যেই উত্তর দেবে কন্ট্রোভার্সি সেখান থেকে পাবে, তাদের তো পেটটা চলবে। তাহলে অ্যাকচুয়ালি তুমি আমাদের জন্য উপকারই করছো, আমাদের অসুবিধে কোথায়? তোমাকে যদি কেউ কোনো ভিউয়ার্স কিছু বলে আর তুমি তার প্রতি উত্তর করো, প্রতি ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে ভালোই তো। তুমি তোমাকে প্রমাণ করবার জন্য উত্তরগুলো দেবে আর আমরা সেখান থেকে কন্টেন্ট পেয়ে কাজ করে যাব, তাহলে ভালোই হচ্ছে, অসুবিধে কিচ্ছু নেই। তোমাকে বারণ করার মূল উদ্দেশ্য, তুমি যেহেতু তোমার ব্লগিংটা ভালো করো এবং তোমার বক্তব্য যে আমার ব্লগিং দেখতেই আমাকে লোকে ভালোবাসে, পিওর ব্লগ, তাহলে তোমার ভিউয়ার্সরা যেটা চায় তুমি তো সেটা করবে। সেটা না করে তুমি উত্তর দিতে বসে পড়ো, তাতে লাভটা কি হয়? তোমার বক্তব্য তোমার খুব একটা লাভ হয় না, তো লাভটা কাদের হয়? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তাহলে তুমি যদি নিজের নাক কেটে অন্য লোকের মানে যাত্রাভঙ্গ করাচ্ছে তাদের লাভ করিয়ে দাও, তাহলে ওয়েল ডান প্রিয়া, ওয়েল ডান, এরকমই করতে থাকো, অসুবিধা কিচ্ছু নেই। আমরা তো বিন্দাস আছি। একটা করে কন্টেন্ট তোমার থেকে বাধা। আমার এক ভিউয়ার্স যে তোমাকে দেখে, তোমার পুরনো ভিউয়ার্স, সে এসে আমাকে বলেছে যে আপনি রেগুলার বেসিস প্রিয়ার কন্টেন্টে, মানে প্রিয়ার ভিডিওতে চোখ রাখবেন, আপনি প্রতিদিন একটা বাধা কন্টেন্ট ওখান থেকে পেয়ে যাবে। চুমু তার জন্য, আর সেটা তুমি প্রমাণ করে দিয়ে গেলে। কিচ্ছু বলার নেই। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, প্রিয়া যেভাবে কথাগুলো বলেছে তাতে এটা, যাই হোক, এটা ঠিক যে ও কিন্তু মিথ্যা বলছে না, ও সত্যিই বলছে। ওর সঙ্গে যেগুলো ঘটেছে ও সেগুলোই বলছে। এবার কি ঘটেছে, একটা হচ্ছে ওর ছেলের সঙ্গে ঘটেছে, একটা ওর সঙ্গে ঘটেছে। ওর ছেলের সঙ্গে যেটা ঘটেছে, ওর ছেলে দেখেছে যে যখন ও টয়লেট করতে গেছিলো, পড়তে থেকে উঠে, তখন দেখেছে যে রান্নাঘরে টুকটাক আওয়াজ হচ্ছে, লাইট জ্বলছে, এবং ও মনে করেছে যে রান্নাঘরে কেউ আছে, এবং সেক্ষেত্রে ও এটাই ভেবেছে যে ওর মা আছে, ঠিক আছে। কিন্তু পরে যখন ও বেরিয়ে ওই রাহুলদের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তো সেই সময় ও টর্চ নিতে যাবে, তখন দেখছে যে রান্নাঘরে তালা বন্ধ, অন্ধকার, কোনো আওয়াজ নেই, ঠিক আছে। তখন ও ভয় পেয়ে যায় যে এক্ষুনি আমি দেখলাম দরজা খোলা, লাইট জ্বলা, কেউ আওয়াজ করছে, আমি ভেবেছি মা আছে, তো তার পরক্ষণেই দেখছি দরজা বন্ধ, অন্ধকার, কোনো লোকজন নেই। তো স্বাভাবিক মনের মধ্যে একটা ভয় এসে যাবে। কিন্তু এই ব্যাপারগুলো না ভ্রম থেকে হয়। সবে এই জিনিসটা হয়েছে, সবে জিনিসটা হলে তার পুরো ব্যাপারটাতে একটা ফেসটা তো চলে। তাহলে সেখানে একটা বাচ্চা বাড়ির মধ্যে একা, সেখানে তার মা নেই, বাবা নেই, হ্যাঁ অবশ্যই একটা মাস্টারমশাই ছিলেন, তবু হলেও অত বড় বাড়িতে ওইটুকুনি একটা বাচ্চা, সে তো ভয় পাবেই, তার মনের মধ্যে এগুলো তো চলবেই। এবং যেহেতু সদ্য ঘটনা হয়েছে, তার তো এগুলো হবেই। এটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা পরের কথা, মানে তুমি সত্য বলছো না তা বলছি না, মানে জিনিসটা যে কতটা সত্য সেটা আমার জানা নেই, ঠিক আছে, কারণ আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেনি, আমি সেই জন্য ফিল করতে পারছি না। হ্যাঁ, তবে হ্যাঁ, এনার্জি নেগেটিভ আর পজিটিভ দুটো তো আছে, এটা বিশ্বাস করি। তো সেখান থেকে হয়তো হতেও পারে, কিন্তু সাবকনসিয়াস মনের মধ্যে একটা তো ভয় কাজ করছেই। সবে সদ্য হয়েছে, সেই অবস্থায় ওইটুকুনি একটা বাচ্চাকে তুমি রেখে যদি গল্প করতে চলে যাও, এদিকে একজন হয়েছে, ওইদিকে একজন তোমার কাকা শ্বশুরের হয়েছে, তাহলে এই সব হওয়ার পরে সে ভয় পাবে না? তার মা তাকে একা রেখে গেছে। আমি বুঝে পাই না তোমাদের এত কিসের এমার্জেন্সি, যেখানে বাচ্চা পড়ছে, পড়ার সময় তুমি চলে গেলে, কি বললে বাচ্চার পড়া হয়ে গেলে ওকে আনতে যাবে, এত গুরুত্ব এই সব জিনিসে। তুমি বলছো না আমি আমার বাচ্চাকে টাইম দিয়ে, সংসার টাইম দিয়ে, দুটো করে যদি ভিডিও দিতে পারি। বাচ্চাকে টাইম দেওয়া মানে কি? বাচ্চাকে টাইম দেওয়া সত্যি কি তুমি ওইভাবে দিচ্ছ শুধু খাওয়ালে পড়ালে হয়? সে পড়তে বসেছে, কেউ বাচ্চা পড়ছে, সে সময় মা ঘুরতে গেছে টাং করে, এই হ্যাবিটটা তো খুব খারাপ। এটা আমি ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি, তোমার ক্ষেত্রেও দেখছি।
ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি বাচ্চা পড়ছে, ও টোটো করতে চলে গেল। আর তোমার ক্ষেত্রেও দেখছি যে তোমার বাচ্চা পড়ছে, তুমি টোটো করতে চলে গেলে। কেন ভাই? কতক্ষণ পড়বে? 2 ঘন্টা? 2 ঘন্টা বসো, অন্য কিছু করো, বা এমনি ওখানেই সময় কাটাও, তারপরে যেও বাচ্চার হয়ে গেলে। না, বাচ্চাকে না নিয়ে তুমি এত বড় বাড়িতে রেখে চলে গেছো, আর সে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। সেটাই ঘটেছে। এইবার তুমি যেটা করেছো, তুমি যেটা দেখেছো, তুমি যেটা দেখেছো সেটা হচ্ছে, তুমি দেখেছো তোমার ক্ষুধার্ত শ্বশুর, তিনি ওই তোমাদের পাশের ঘরটাই রয়েছে, এবং তুমি দেখেছো সেই পাশের ঘরটায় দরজা আছে, ঠিক আছে? এই দরজা কিন্তু নেই, তারপরেও তুমি দেখেছো দরজা, এবং সেখান থেকে তুমি দেখেছো একটা বিভৎস চেহারায় উনি ক্ষুধার্ত অবস্থায় তোমাদের দিকে আসছে আর কি, এবং সেটা দেখে তুমি ভীষণ ভয় পেয়ে গেছো, তোমার একদম গা কাটা দিয়ে উঠেছে। এটা তোমার বক্তব্য। এবারে এইটা কেন দেখলে? এটা কেন দেখলে? তাহলে কি উনি সত্যিই ক্ষুধার্ত? এটা তোমার মনের মধ্যে প্রশ্ন, এবং তার জন্য তুমি কি করবে সেটাও জিজ্ঞেসে করেছো। প্রথম কথা আবারও বলছি, আমরা সাবকনশাস মনে যা চিন্তাভাবনা করি সেগুলোই আমাদের স্বপ্ন হয়, আমরা স্বপ্নে দেখি, ঠিক আছে? আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, এবং আমাদের মনের মধ্যে একটা গিল্টি কনসাস কাজ করে। তোমার মনের মধ্যেও সেই গিল্টি কনসাসটা ছিল। তুমি যেহেতু বলেছিলে যে এরকম দিতে, এবং বড়দের ভুলেই বলবো, কারণ বড়রা এটা কেয়ার করেনি, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গিয়ে এটা পুরো মানে ইগনোর করে চলে গেছে, যেটা করা কখনোই উচিত নয়। অবশ্যই একটা আয়োজন যখন করা হয়েছে, যার জন্য আয়োজন করা হয়েছে তার সামনে আগে থালা না সাজিয়ে অন্যকে খেতে দেওয়াটা ঠিক হয়নি। অবশ্যই ওনাকে দেওয়া উচিত ছিল আগ জিনিসটা, এটাই সবাই করে। তো নর্মালি সেই জিনিসটা তোমার হয়নি, তোমাদের বাড়িতে হয়নি। এবার তুমি বলছো তোমার পক্ষে তো করা সম্ভব নয়, কারণ ওদের বাড়ি থেকে খাবারটা নিয়ে আসার ছিল। না, অবশ্যই সম্ভব ছিল, তুমি যদি না করো আলাদা ব্যাপার, কিন্তু তুমি করতে পারতে। এবার তুমি এক্সকিউজ দিচ্ছ আমি বাচ্চা নিয়ে, হ্যানা নিয়ে। বাচ্চা নিয়ে তো কী হয়েছে? বাচ্চাটা কারোর হাতে দিতে, তখন তো বাড়িতে অনেক লোকজন, কারোর হাতে দিয়ে তোমার যদি মনে হতো যে আমি করব, তুমি করতে পারতে, বা তুমি করিয়ে নিতে পারতে। তুমি গিয়ে বারবার নক করে, একবার বলে না, বারবার নক করে যে রান্না হয়ে গেলে কিন্তু প্রথম জিনিসটা, আগ জিনিসটা শ্বশুরের সামনে দিতে হবে, তাহলে তুমি ওখানে দাঁড়িয়ে থেকে কাজটা করে এনে দিতে পারতে। বাচ্চা কাঁদছে, বাচ্চা দুধ খাচ্ছে, বাচ্চা এই করছে, এগুলো সব এক্সকিউজ আমি মনে করি। তোমার যদি এই ইন্টেনশনটা থাকতো যে আমি এটা দেখেছি এবং এটা করতে হবে, আমার শাশুড়িকে যতই বলে দিই আমি নিজে থেকে প্রপার কাজটা করে বেরিয়ে আসবো, সেটা তুমি করোনি। তোমার শাশুড়িকে বলেছো, তিনি ভুলে গেছে, বা ওনাদের অনেক নিয়ম শৃঙ্খলাই ওনারা করে না তোমার বক্তব্য অনুযায়ী, যে তোমার বাপের বাড়িতে যত নিয়ম আছে শ্বশুরবাড়িতে অত নিয়ম নেই। তাহলে তুমি যখন দেখেছো ব্যাপারটা, তাহলে তোমাকে দাঁড়িয়ে থেকে কাজটা করতে হতো। সেটা যখন করোনি, তাহলে সেখান থেকেও তোমার মনের মধ্যে একটা গিল্টি কনসাস হচ্ছে যে আমি চেয়েছিলাম করাতে এবং আমি বলেছিলাম, বাট হয়নি। তুমি চেয়েছিলে বললে তো হবে না, তোমাকে নিজেকে করতে হতো সব কিছু। এর ওকে তাকে দোষ দিলে হবে না যে একে বলেছিলাম, ওকে বলেছিলাম, ও করেনি, সে করেনি। ওদের তো ভুল হয়েছে, বাট তোমারও ভুল হয়েছে। তুমি যখন জানো নিয়মটা, তখন তোমাকেই করা উচিত ছিল, কে কী করবে না করবে তার ভরসায় না থেকে। তো সেটা করোনি, এবং পরের বারেও ব্যাপারটা বাধাপ্রাপ্ত হয়েছে। তো সেই জন্য তোমাদের মনের মধ্যে ওই গিল্টি কনসাসটা একেবারে গেঁথে গেছে, এবং তার জন্যই তুমি ক্ষুধার্ত দেখছো। যদিও সেই কথাটা একেবারেই সায়েন্টিফিক্যালি ঠিক নয়, কারণ যে ওই ঘাট কাজ, শ্রাদ্ধ কাজ, তাতেই খাওয়ার ব্যাপারগুলো হয়ে যায়, ঠিক আছে? শ্রাদ্ধের অনুষ্ঠানে যে জিনিসপত্রগুলো মানে কি ব্রাহ্মণ দ্বারা পৌঁছায়, তোমরা এটা জানো? এই যে যজ্ঞ করা হয়, মানে হাভেন যেটাকে বলে বা যাই বলে, এগুলোর মধ্যে যে জিনিসপত্রগুলো দিয়ে আহুতি দেওয়া হয়, এগুলো কিসের জন্য? ডাইরেক্ট স্বর্গে যারা রয়েছে, এটা বলা হয়, তাদের কাছে খাবারগুলোকে আর কি তোমরা দিলে সেটা যজ্ঞের মাধ্যমে তাদের কাছে পৌঁছালো। এটা ব্রাহ্মণ দ্বারা হচ্ছে, মানে ব্রাহ্মণ দ্বারা ইন্টারমিডিয়েটার। তোমার কথাটা, তোমার দ্বারা খাবার যে দানগুলো করছো সেগুলো যজ্ঞের আকারে আহুতি দিয়ে তারা ভগবানের কাছে উৎসর্গ করছে, এটাই হয়। তাহলে সেক্ষেত্রে ওই পরে ফলমূল সাজিয়ে দেওয়াটা ওটা কোনো ব্যাপার না, যেটা আহুতি দেওয়া হচ্ছে যজ্ঞে সেটাই আসল। তেমনি শ্রাদ্ধ অনুষ্ঠানে যে জিনিসটা হচ্ছে, যে নিয়মটা হচ্ছে, যে সমস্ত শ্রাদ্ধ অনুষ্ঠানে তো সাজানো হচ্ছে, সেগুলো করা হচ্ছে একেবারে বাৎসরিক কাজে। আমি যেটা দেখেছি যে শ্রাদ্ধের মতোই সমস্ত মানে থালায় থালায় করে সমস্ত ওই যে খাবার দাবার, মানে চাল, কলা ফলা হ্যান করে যেগুলো সাজায় আর কি, নৈমিদ্যের মতো কাঁচা জিনিস, কাঁচকলা হ্যানা ত্যানা করে যে সাজায়, কাঁচকলা, আলু, তারপরে চাল, এরকম আমি যেটা দেখেছি আর কি। তো এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি উৎসর্গ করা হয়, সেই জন্যই তো শ্রাদ্ধের নিয়মটা করা হয়। বাদবাকি এই যে খাওয়ার ভোজনটা ওরা ম্যাটার নয়, ওটা আসল। তো ওটা তো তোমাদের হয়েছে, তাহলে এটা তোমাদের নিজেদের ভ্রম।
সেই ভ্রম থেকে তোমরা স্বপ্নটা দেখছো, আর সেই জন্য তোমাদের সাবকনসিয়াস মনে হচ্ছে হয়নি হয়নি হয়নি। তোমরা জানো তো, একই জিনিস বারবার কানের কাছে বাজলে সেটাকেই আমরা ঠিক মনে করি। তো সেম জিনিসটা তোমাদের মনের মধ্যে সেই জিনিসটা বারবার হ্যামার করছে, যেটা দেওয়া হয়নি দেওয়া হয়নি দেওয়া হয়নি, এবং তার জন্য তোমার যে গিল্টি কনসিয়াস হচ্ছে, তার জন্য তোমার এটা মনে হচ্ছে। এবং দুবারই হয়নি, একবার তো দেওয়া হয়নি ভুলবশত, আর একবার বাধাপ্রাপ্ত হয়েছে বলে দিতে পারোনি, তার জন্য এটা হয়েছে। আর বারবার তুমি সেটা স্বপ্ন আকারে দেখছো যে ক্ষুধার্ত ক্ষুধার্ত, আমার শ্বশুরমশাই ক্ষুধার্ত। এটা তোমার মানসিক একটা জায়গা থেকে তোমার মনে হচ্ছে, এবং সেটা একটা উইকনেস জায়গা থেকে, তোমার মেন্টাল উইকনেসের জায়গা থেকে এই জিনিসটা ফিল হচ্ছে। এটা আদতে এটা নয়, ঠিক আছে? তারপরেও তোমার মন সান্ত্বনার জন্য, তোমার স্যাটিসফ্যাকশানের জন্য তোমার উচিত তোমাদের যিনি ব্রাহ্মণ মশাই আছে তার সঙ্গে কনসাল্ট করে কি করলে ব্যাপারটা হয় বা কি করতে হবে, সেই জিনিসটা তোমরা করতে পারো। কারণ তিনি ঠিকমতো তোমাদের বিধান দেবে যে আলটিমেটলি কি করতে হবে। তুমি তোমার ব্যাপারটা খুলে বলো, তোমার বাচ্চার ব্যাপারটা খুলে বলো, এবং তারপরে তো তেনারা কিছু দেবে, তারপরে তোমার ব্যাপারটা হয়ে যাবে, তাই না? এইবার অনেকে বলছে যে না, ওরা এখন আর কোনো নিয়ম অনুষ্ঠান করতে পারবে না, যেহেতু ওদের এরকম অসুচ হয়েছে। না না, ওদের তো অসুচ কেটে গেছে। আর যাদের 1 বছরের কালাসুচ যাদের বাড়িতে হয়েছে তাদের, ওদের আর কোনো কালাসুচ নেই, ওদের অসুচ কেটে গেছে। যেই বাড়ির ঘটনা ঘটে সেই বাড়িতে 1 বছর ধরে কালাসুচ থাকে। অনেকে যদিও সেটা 3 মাসে কাটিয়ে নেয়, অনেকে সেই সময় কাটিয়ে নেয়, অনেকে এত দিন পালন করতে পারে না বলে অনেকে সেই সঙ্গে কাটিয়ে নেয়, যদিও সেটা অতটাও ঠিকঠাক নিয়ম নয়। তারপরে 3 মাস পর অনেকে কাটায়, আবার অনেকে আবার গিয়ে সেই 11 মাস পর তিথি পরে তখন কাটায়। তো যাই হোক, আলটিমেটলি কালাসুচটা ওদের নেই। অতএব ওদের যদি অসুচ কেটে গেছে, তো ওরা অবশ্যই করতে পারে নিয়ম অনুষ্ঠান আবার, সে কীর্তন দেওয়া হোক বা অন্য কিছু। তো সেটা ওদের যে ব্রাহ্মণ মশাই আছে তাকে জিজ্ঞেসে করে, তাদেরকে কনসাল্ট করে করা উচিত। আর তোমাদের মানসিক শান্তির জন্য, মানে তোমার সন্তানের মানসিক শান্তির জন্য যা করণীয় সেটা করতে হবে। যে বিধান দেবে সেই অনুযায়ী তোমার কাজ করা। যদি মনে হয় যে না, আবার কোনো রকম ওই সব রান্না বান্না করে ওনাকে ওই জায়গায় দিয়ে আসবে, মানে কোনো একটা পুকুরের পাড়ে, তাহলে তোমরা দিয়ে আসতে পারো, এটা তো অন্য কিছু নয়। তো যাই হোক, আমার মনে হয় এটাই করা উচিত তোমার মনের সান্ত্বনার জন্য। আর যেটা ক্ষুধার্ত বলছো, ওটা ক্ষুধার্ত নয়, উনি অলরেডি ওগুলো পেয়ে গেছেন, ঠিক আছে? আর এই প্রতি বছর বাৎসরিক কাজে ওই কাজটাই মেন, খাবার দেওয়াটা মেন নয়, আমি যতদূর জানি। তো যাই হোক, তারপরেও তোমাদের যদি মনের মধ্যে কোনো সংশয় থাকে, তাহলে বাড়ির মানে পুরোহিত মশাইকে জানা ভালো। কারণ বাড়ির বড়রা এক একজন এক এক রকম নিয়ম বলতে পারে, তাদের নিয়মটা তো সেইভাবে গণ্য হবে না, কারণ তারা মিথের মধ্যে চলবে। আর ব্রাহ্মণ মশাই তিনি তোমাদের সঠিক বিধানটা দেবে, তার কথা অনুযায়ী কাজটা করা ভালো। আর দেখো, একটা নেগেটিভ এনার্জি তো থাকে, সেটাকে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তার মানে তিনি এরকমভাবে এগুলো করবে, সেটা কেমন যেন একটা লাগছে। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু বলছে হ্যাঁ আমি এই শুনেছি, আমি ওই শুনেছি, আমি সেই শুনেছি। এটা পুরোটাই মানে মানসিক একটা ফেজ থাকে, সেই মানসিক ফেজে এইগুলো হয় আর কি, যে এটা মনে হচ্ছে, ওটা মনে হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। হ্যাঁ, অনেকে বলে নুপুরের আওয়াজ পাই, অনেকে বলে এই আওয়াজ পাই, অনেকে বলে কান্নার আওয়াজ পাই, এই যেগুলো বলে এগুলো সবই মনের মধ্যে থাকে। আমারও অনেক সময় মনে হয় যে এই মনে হয় চলে গেল, এই মনে হয় চলে গেল, মানে আমার পাশ থেকে কেউ চলে গেল, এরকম মনে হয়। এগুলো সবই মেন্টাল উইকনেসের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি একটা কথা বলেছো যেটা আমার ভালো লেগেছে, সেটা বলেছে যে তুমি যেহেতু অনেক দিন গ্যাপ পড়ে গেছে, কী কারণে গ্যাপ পড়ে গেছে সেটা অবশ্য জানি না, তো সেই জন্য তোমার এই গ্যাপ পূরণ করার জন্য, কারণ একটা অ্যামাউন্ট তো তোমরা ইনকাম করো, স্বাভাবিক, আমরা সবাই করি। তো এখন গ্যাপ পড়ে গেলে সেই ইনকামটা হয় না। তো এটা আমি বুঝি যে তুমি ইচ্ছে করে গ্যাপ করোনি, কোনো না কোনো কারণবশতেই গ্যাপ করেছো। তো সেইখানে তোমার অনেকটা গ্যাপ পড়ে গেছে, টাকার অ্যামাউন্টটাও অনেকটাই হয়ে গেছে, সেই জন্য তুমি চাইছো যে দিনে 2টো করে ভিডিও দিয়ে কিছু টাকা এক্সেস ইনকাম করতে। সেটা ভালো ডিসিশান, সেটা খুবই ভালো ডিসিশান। তুমি যদি পরিশ্রম করে 2টো করে ব্লগ দিয়ে তোমার নিজের জায়গাটা ঠিক করতে পারো, মানে কিছুটা সাশ্রয় হতে পারে বা কিছুটা ইনকাম এগিয়ে আসতে পারে, তাহলে সেটা তোমার জন্য তো ভালোই। এবং সেটা যদি তুমি পরিশ্রম করতে পারো, তাহলে তো খারাপ কিছু নয়। আমি তো মনে করি খুব ভালো বুদ্ধি রেখেছো, আর সেটা আমাদের জন্য প্রফিটেবল। কারণ তোমার যদি 2টো ব্লগ থাকে, একটা ব্লগ পিওর ব্লগ থাকতে পারে আর একটা কন্ট্রোভার্সিয়াল থাকতেই পারে, আর সেই কন্ট্রোভার্সি থেকে আমরা একটা স্টেডি ইনকামের রাস্তা করতে পারবো, এটাও তো বাস্তব।
তাই না? তো সেই জন্য আমি তো খুব খুশি তুমি দুটো করে ভিডিও দেবে। তুমি দুটো করে ভিডিও দিলে আল্টিমেটলি আমরা যারা তোমাকে নিয়ে কন্টেন্ট করি তারা একটা রেগুলার বেসিস কন্টেন্ট পেয়ে যাবে। আর আমি চাই একটু ফ্লেক্সিবিলিটি কন্টেন্টে, মানে নানা রকম কন্টেন্ট ঘুরিয়ে ফিরিয়ে করতে আমার ভালো লাগে, ঠিক আছে? তো যাই হোক, এটা ভালো ভালো বুদ্ধি, এটা খুব প্রশংসনীয়। পরিশ্রম করা সবসময় প্রশংসনীয়। তুমি তোমার নিজের সংসার বাঁচিয়ে, বাচ্চার সমস্ত টেক কেয়ার বাঁচিয়েও যদি ব্লগিং করতে পারো দুটো করে, এবং সেই দুটো ভিডিও আপলোড করতে পারো, এবং তুমি সেখান থেকে ইনকাম করতে পারো, তাহলে সেটা ওয়েল অ্যান্ড গুড। সময় নষ্ট না করে সময়কে ইউটিলাইজ করা খুব ভালো। আমার মনে হয় এটা খুব ভালো তোমার ডিসিশান, এবং সেটাতে আমি বেশ মানে তোমাকে অ্যাপ্রিসিয়েটই করছি যে তুমি এই উদ্যোগটা নিয়েছো, যে ইনকাম আমাকে বেশি করতেই হবে, এইটা উদ্যোগ নিয়েছো। এই চাহিদা, এই খিদেটাই তো মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তোমার এই চাহিদাটা আছে, তার জন্য তুমি পরিশ্রম করতে চাও, এই খিদেটাই কিন্তু তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। খিদে থাকতে হবে মানুষের। ইনকাম করার খিদে না থাকলে, ক্যাজুয়াল অ্যাটিটিউড হলে, পয়সার প্রতি ভালোবাসা না থাকলে, পয়সা ইনকাম করার আর্জ না থাকলে কিচ্ছু হবে না। এটা অবশ্যই থাকার দরকার, ঠিক আছে? তো এটা আমি মনে করি খুব ভালো ডিসিশান, গুড ডিসিশান, এটা খুবই ভালো। আর ওরা যে মেকআপটা তোমাকে করে দিয়েছে তোমার স্কিন টোনের সঙ্গে খুব ভালো গেছে, ফ্ললেস লাগছিল জিনিসটা, তোমাকে বেশ সুন্দর লাগছিল। এমনিতে তোমার মুখশ্রী খুবই সুন্দর, সেটা অস্বীকার করার জায়গা নেই, আর তার সাথে তোমার ওটা খুব ভালো লাগছিল। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে কাঁচা মাংসের গন্ধ বা কাঁচা মাংস সামনে বাচ্চাদের নিয়ে যা, এটা ভালো না। এটার প্রবণতাটা ভালো না, এটা অন্যর সঙ্গে তুলনা করে, যদিও আমি সেই জিনিসটা বললাম না। তো এই কাঁচা মাংস নিয়ে গিয়ে যেটা করেছো, এটা করার কোনো দরকার নেই। এগুলো ব্যাড ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? ভিউয়ার্সরাও এটাকে খুব ভালো চোখে দেখে না, কারণ বাচ্চাটা তোমার একেবারেই শিশু, 5 বছরের নিচে। তো তার সামনে এইভাবে মাংস নিয়ে গিয়ে, তাও কাঁচা মাংস, তার স্মেল শোঁকানো, ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে? খুবই খারাপ জিনিস, এটা কখনো করো না। আচ্ছা, এবার রইল বাকি পা। দেখো, খাওয়া যে যার রুচি। ও পা খাচ্ছে মানে ভীষণ নোংরা, ভীষণ এই এমন নয়, এর খুব ফুড হ্যাবিট খুব বাজে, এরকমও নয়, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কি জানো তো, তুমি তো ভিডিওটা করো সোশ্যাল মিডিয়ায় তোমার ভিউয়ার্সদের জন্য। তো তোমার ভিউয়ার্সদের বেশিরভাগ লোকজন বলেছে তাদের ভালো লাগে না। কিছু লোকজন বলেছে খায়, কিছু লোকজন বলেছে খায় না, কিছু লোকজন বলেছে ঘেন্না লাগে। তো এমন জিনিস আমি কেন দেখাবো যেটা লোকে ঘেন্না পায়, তাই না? তাই জন্য যদি তোমার এরকম খেতে ইচ্ছা করে, তাহলে যখন রান্না করবে, রান্না করানোর সময় যখন দেখাবে, ওটা দেওয়ার আগে তোমার রান্নাটা দেখাবে, তারপর আবার ওটা দিয়ে তুমি নেড়ে চেড়ে যখন হয়ে যাবে, তারপর রান্নাটা দেখাবে, তাহলে লোকে দেখতেও পাবে না, ওদের ঘেন্নাও লাগবে না। তুমি খেতেই পারো, তোমার ভালো লাগতেই পারে, এবং হয়তো তোমার অনেক ভিউয়ার্সদের ভালো লাগতেই পারে। কিন্তু তার মানে এটা তুমি যদি দেখাও, কারণ যারা পছন্দ করে না তারা ঘেন্না পায়, জিনিসটা এমনিও স্কিপ করবে তারা, তাহলে ফালতু এই জিনিসগুলো না দেখানোই ভালো। যেসব জিনিসগুলো ফুড হ্যাবিটের থেকে এক্সেপশনাল ফুড হ্যাবিট, যেগুলো দেখে লোকে ঘেন্না পায়, এইসব ধরনের কন্টেন্ট না করাই ভালো, তোমার জন্যই ভালো সেটা। হ্যাঁ, আমার তো এটাই মনে হয়, তাই না? তুমি বলছো আমার অক্টোপাস খাওয়ারও ইচ্ছা, তো ভালো তো, সেটা খারাপ তো জিনিস নয়, খাওয়ার ইচ্ছা, কিন্তু অন্য অনেকেই ঘেন্না হতে পারে, তাহলে দরকার নেই তাদেরকে মানে ওরকমভাবে দেখানো, তাই না? এটা আমার মনে হয়, তাহলে তোমার জন্য সেটা ভালোই হবে। তারপরে তোমার অন্নপূর্ণা ভাণ্ডারের গল্প এসেছে। তুমি বলছো যে তুমি এটিএমে টাকা খুব একটা তোলোনি, ঠিক আছে? আমি জানি না তাহলে তোমরা কীভাবে, সব জায়গায় কি অনলাইনে পেমেন্ট করো? নাহলে তোমাদের প্রতি মাসের যে টাকাটা ঢোকে তুমি এটিএম থেকে তোলো না, কোথা থেকে তোলো? তাহলে কি চেক মারফত তোলো? আমি জানি না। যাই হোক, এটিএমে গেছিলে, এটিএমে চেক করতে গেছিলে কি না তোমার অন্নপূর্ণা ঢুকছে কি না সেটা চেক করতে গেছিলে, সে ভালো কথা, চেক করতে গেছিলে। এবং এই অন্নপূর্ণা নিয়ে এবারে যে জিনিসটা হয়েছে, যে যারা দুস্থ লোক তাদের জন্য প্রিয়াতে এত টাকা ইনকাম করে, তাহলে সেক্ষেত্রে প্রিয়া কেন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিতে যাবে? কীরকম রুচি তার? প্রথম কথা হচ্ছে প্রিয়ার বর কিছু করে না, প্রিয়া যেটা ইনকাম করে সেটা হচ্ছে সরকারি চাকরি করে না। আচ্ছা, এবারে ইনকাম যেটা বলেছিল আমার যতদূর মনে হয় যে 10,000 টাকার উপরে নাকি কি এরকম একটা কিছু ছিল। যদি প্রিয়ার নিজের 10,000 টাকার উপরে ইনকাম থাকে তাহলে প্রিয়া পাবে না, এরকম ধরনের কিছু একটা কথা শুনেছি। তো প্রিয়া তো একটা প্রমোশন ভিডিও করে 18,000 টাকা ইনকাম করে তাহলে জানি না, তাহলে বলতে পারবো না কি সিস্টেম। আর যেটা শুনেছিলাম যে 4 চাকা থাকলেও নাকি অন্নপূর্ণা পাওয়া যাবে না, শুনেছিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রিয়া কী করে তাহলে এলিজেবল হলো আমার জানা নেই, ঠিক আছে? তো যাই হোক, এই অন্নপূর্ণা নিয়ে অনেক কিছু ইস্যু হচ্ছে। তো আলটিমেটলি হ্যাঁ, এটা দুস্থদের জন্যই করা হয়েছে, কিন্তু ওই সব জায়গাতেই বেনজল ঢুকে যায়, ঠিক আছে? যে কোনো সরকার আসুক বেনজল ঢুকে যায়। আর সেটা এবারে সে
প্রিয়ার সরকার বুঝবে প্রিয়াকে দেওয়া যাবে কি দেওয়া যাবে না। চাই ওদিকে আমাদের ম্যান্ডি রানিও কিন্তু অন্নপূর্ণার জন্য ফর্ম ফিল আপ করেছিল, তারপরে যখন ওকে জিজ্ঞাসা করা হয়েছে ও বলছে যে এইসব ব্যাপারে আমি আর কি ইন্টারেস্ট নেই, না কথা বলতে চাই না, ওরা কিছু বলেছে, জিনিসটাকে ইগনোর করে গেছে। তো জানি না ব্যাপারটা কি, এত এত টাকা তোমরা ইনকাম করো, এত এত মানে গাড়ি বাড়ি সব রয়েছে তোমাদের, তারপরেও তোমরা অন্নপূর্ণার জন্য ছুটছো। তো যাই হোক, ভোট দিয়েছো যখন সেটা তো প্রাপ্য কি। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তবে একটা কথা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি সবসময় দোষারোপ করো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এসে তেড়েফুড়ে ভিডিও করতে শুরু করবে। সবসময় অল টাইম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে তাদের ভিডিও দেখে এসে সবাই বলছে এটা নয়, এটা নয়, একদমই নয়। তো দোষারোপ যদি করতে থাকে, মানে তোমাকে যদি কেউ কিছু বলে বা তোমাকে দোষারোপ করে, তাহলে তুমি তোমার ফিডব্যাক দিতে আসবে, এটা বুঝিয়ে দিয়েছো না, সেটা খারাপ জিনিস নয়, ভালোই তো, ভালোই। আর যখনই ফিডব্যাক দিতে আসবে, মানে উত্তর প্রতি উত্তর করতে আসবে, তখনই ভিউজটা আর্ন হবে আমাদের। তোমার তো হয় না, তুমি তো বলছো মাত্র 7,000 বেশি ভিউজ হয়। তাহলে তোমার না করলেও চলে। ঠিক আছে, তুমি দয়ার সাগর আমাদের জন্যই কন্টেন্ট দিতে থাকো। পিয়া রানী জিন্দাবাদ, পিয়া রানী জিন্দাবাদ।